আচ্ছা, আজকে আমরা প্রথমে দেখে নেব দুটো গুরুত্বপূর্ণ সূত্র। প্রথম হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার সূত্র বলি। এখানে বলা হচ্ছে যে দুটি আলোকরশ্মি যদি কখনো পরস্পরকে ছেদ করে তাহলে তারা কখনোই কিন্তু পরস্পরকে প্রভাবিত করে না, অর্থাৎ তাদের আগামী যে পথ সেটাকে প্রভাবিত করে না। যেমন তুমি যদি এদিক দিয়ে রশ্মিটা পাঠাও, এই রশ্মি যাচ্ছে, এইখানে রশ্মি যেটা যাচ্ছে, তো দেখা যাচ্ছে যখন ছেদ করলো, ছেদ করার পরেও কিন্তু সে যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাচ্ছে। অর্থাৎ যদি এটা 1 নম্বর রশ্মি হয় আর এটা 2 নম্বর, তাহলে কখনোই 1 আর 2 পরস্পরকে প্রভাবিত করে না। দ্বিতীয় হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, অর্থাৎ আলোকরশ্মির যে গতিপথ সেটা কিন্তু প্রত্যাবর্তক। যেমন ধরো তোমার রশ্মি, আমি বলছি রশ্মি এইখান থেকে এদিকে গেল, আফটার নাম্বার অফ এইখানে কি কি হয়েছে, এইখানে হয়েছে রিফ্লেকশন অনেক কিছু হয়েছে। অনেকগুলো রিফ্লেকশন হয়েছে, মনে করো মানে এই হয়ে গেছে, রিফ্লেকশন হয়ে গেছে, বা হয়তো রিফ্র্যাকশনও হয়েছে। হওয়ার পর আমি এখানে আমার সোর্স ছিল, এখানে আমার ছিল সোর্স ছিল, আর এখানে আমি আলোটা আপতিত হচ্ছে এখানে। তো যদি আমি এর সোর্সটাকে এখান থেকে তুলে এখানে বসিয়ে দিই, তাহলে ঠিক রশ্মিটা এখান থেকেই বেরোবে, এই পয়েন্টেই আসবে। যদি এইখানে সোর্স থাকে আর এইখানে আমরা রশ্মিটা কোনো জায়গায় পড়ছে, আপতিত হচ্ছে, তাহলে যদি এই মাঝখানটায় অনেকগুলো রিফ্লেকশন আর প্রতিফলন বা প্রতিসরণ হয়ে থাকে, তাহলে পরে যদি ডিরেকশনটা উল্টো করে দেওয়া হয়, অর্থাৎ সোর্সটাকে এইখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রশ্মিটা এই রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন হওয়ার পরে ঠিক এই পয়েন্টেই এসে পৌঁছাবে। একে বলা হয় প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। এবার আমরা দেখে নিই যে কি করে ইমেজ ফর্ম হয়, অর্থাৎ রশ্মি চিত্র, ওটা বলি আমরা রশ্মি চিত্র। তো রশ্মি চিত্র কী করে অঙ্কন করব আমরা, তার জন্য আমরা কী কী রুলস মেনে চলব, কী কী রুলস অ্যাপ্লাই করলে আমরা যে কোনো বস্তুর ইমেজ কোথায় ফর্ম হবে সেটা রেখাচিত্রের সাহায্যে বার করতে পারবো। প্রথম রুলসটা দেখো, তো বলছে যে প্রধান অক্ষের সমান্তর রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। অর্থাৎ মনে করো যে যদি এইটা আমার একটা মিরর হয়, কনকেভ মিরর, তাহলে এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এটা। তো প্রধান অক্ষের সঙ্গে সমান্তর রশ্মিগুচ্ছ ধরলাম এরকম রশ্মি যাচ্ছে, প্রধান অক্ষের সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটা কনকেভ মিরর। তাহলে এর কনকেভ মিররের ফোকাল যে পয়েন্ট অর্থাৎ ফোকাস, সেটা কোথায় হবে? সামনের দিকে হবে। তো ধরো এইটা হচ্ছে ফোকাসটা, যদি আমার এখানে হয়, যদি এটা আমার এফ হয় ফোকাস, সিটা ধরো এদিকে আছে, তাহলে কি হবে? এই রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তর রশ্মিগুচ্ছ আফটার রিফ্লেকশন এরা ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? এইরকম ভাবে ফোকাস দিয়ে যাবে। প্রথমে শর্ত হচ্ছে এটা, প্রথম রুলস হচ্ছে এটা, এটা চিত্র ড্রয়িং করার ফার্স্ট রুল হচ্ছে এটা, যে যদি প্যারালাল লাইট রেজ হয় তাহলে সেটা মিরর দ্বারা রিফ্লেকশন হওয়ার পর তারা ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে ইন কেস অফ কনকেভ মিরর। তো যদি কনভেক্স মিরর হয় তাহলে কি হবে? তাহলে এইটা হচ্ছে আমার কনভেক্স মিরর, তাহলে এইটা হচ্ছে আমার পোল, তাহলে এর যে ফোকাল পয়েন্ট সেটা কোন দিকে হবে? পিছন দিকে হবে। মনে করো এইখানে ফোকাল পয়েন্ট আছে এফ, তাহলে যদি এখানে আমার সমান্তর রশ্মিগুচ্ছ পড়ে,
এই রশ্মিগুচ্ছ এখানে পড়ে, তাহলে কি হবে? এখানে মনে হবে যে রশ্মিগুলো এফ থেকে ছড়াচ্ছে। এখানে যেমন রিয়েলি রশ্মিগুলো মিট করছে পরস্পর, রিয়েলি বাস্তবে, কিন্তু এখানে বাস্তবে মিট করবে না। মনে হবে যে রশ্মিগুলো এফ থেকে আসছে, কামিং ফ্রম ফোকাল পয়েন্ট, কামিং ফ্রম ফোকাস। তাহলে রশ্মিগুলো আফটার রিফ্লেকশন মনে হবে যেন ফোকাস থেকে আসছে। ঠিক আছে, রশ্মিগুলো এদিকে চলে যাবে, এদিকে চলে যাচ্ছে, তাহলে এখন মনে হবে যে রশ্মিগুলো ফোকাস থেকে আসছে। ঠিক আছে, ফর কনকেভ মিরর হচ্ছে রিয়েলি মিট করবে ফোকাসে, ফর কনভেক্স মিরর মনে হবে যে ফোকাস থেকে রশ্মিগুলো আসছে বা নির্গত হচ্ছে। দ্বিতীয়টা দেখো, বলছে যে রশ্মি ফোকাসের মধ্য দিয়ে গেলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। মূলত এই রুলসগুলো কনকেভ মিররের ওপর ভালো রকম প্রযোজ্য হয়, তো সেটাই আমরা একটুখানি কারেকশন করে নিয়ে আমরা কিন্তু কনভেক্স মিররেও দেখে নিতে পারব। তো দেখো, এইটা কিন্তু আমি যেটা একটু আগেই যে রুলসগুলো শেখালাম, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। দেখো, যদি সেইটাকে আমরা এখানে প্রয়োগ করি তাহলে কিন্তু এই রুলসটা আসে। যেমন ধরো এইখানে, তাহলে মনে করো এই ক্ষেত্রে আমি এখানে সোর্স ছিল, এখানে দিয়ে এসছে, ডিফ্লেকশন হয়ে রশ্মিটা এখানে চলে এসছে। যদি আমি সোর্সটা এখানে বসাই, অর্থাৎ যদি রশ্মির ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে না, দেখো এই রশ্মিটা এখান থেকে যাবে ফোকাসের মধ্য দিয়ে, গেলে কি হয়ে যাচ্ছে, তখন ডিরেকশনটা উল্টে দেওয়া এগুলো সব, অর্থাৎ এই ডিরেকশনটা এদিকে করে দিলাম, এই ডিরেকশনটা আমি এদিকে করছি, এদিকে করে দিলাম, তাহলে এখানেও ডিরেকশনটা এদিকে হয়ে যাবে। বা এর ক্ষেত্রে এই ডিরেকশনটা এদিকে না করে এদিকে করে দাও, উল্টো করে দাও, তাহলে আফটার রিফ্লেকশন এদিকে হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে যে সমস্ত রশ্মিগুলো ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, যে সমস্ত রশ্মিগুলো ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, তারা কি হচ্ছে, আফটার রিফ্লেকশন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে চলে যাচ্ছে। ঠিক আছে, তাই বলছে যে রশ্মি যদি ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে সেগুলি প্রতিফলনের পর বিশেষ করে কনকেভ মিররের ক্ষেত্রে প্রতিফলনের পর কি হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে নির্গত হবে বা চলে যাবে। তো ঠিক সেটা যদি আমরা এখানে কনভেক্স মিররে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, দেখো যে সমস্ত রশ্মিগুলো ফোকাসের মধ্য দিয়ে যাবে বলে যাচ্ছে, মানে ফোকাসের মধ্য দিয়ে রিয়েলি এরা যাচ্ছে না, ফোকাস বিন্দুগামী রশ্মি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফোকাসে যেতে পারে না। তার কারণে যাবে কি, এখানে তো মিরর রয়েছে, পথটা আটকে যাচ্ছে। তো ফোকাস বিন্দুগামী রশ্মি আফটার রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে চলে যাবে। এই যে আফটার রিফ্লেকশন এরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে, এটা হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোথেকে এসছে, এটা কিন্তু এসছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি, ওইখান থেকে এসছে, সেই জন্য এটা প্রথমে বললাম। এরপরে দেখো 3 নম্বরটা, বক্রতা কেন্দ্রগামী রশ্মি প্রতিফলনের পর আবার সেই পথেই ফিরে আসবে। অর্থাৎ মনে করো যদি এটা আমার একটা কনকেভ মিরর হয়, এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে পোল, এখানে যদি এফ হয়, যদি এখানে সি হয়, সি, তাহলে সিটা কি, সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। তো দেখো, যদি আমি মনে করি যে রশ্মিটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, তাহলে কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস যদি বরাবরই যায়, এই বরাবর যদি যায়, তাহলে কি হচ্ছে, সেটা যাচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে। তাহলে পরে সি থেকে পি, এটা কি, এটা হচ্ছে একটা বক্রতা ব্যাসার্ধ। তাহলে যে কোনো বক্রতা ব্যাসার্ধ কিন্তু হচ্ছে এই মিররটার উপর লম্ব, পারপেন্ডিকুলার। অর্থাৎ
যদি সি এর মধ্য দিয়ে কোনো রশ্মি যায় তাহলে সেটা পি বিন্দুতে পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হবে, নর্মাল ইনসিডেন্টটাকে বলি আমরা, লম্ব আপতন। তাহলে কি হবে সেক্ষেত্রে? রশ্মিটা আপতন কোণের মান 0 ডিগ্রি হচ্ছে এখানে, প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে এখানে। এর ফলে রশ্মি যে পথে যায় আবার সেই পথেই ফিরে আসবে ফর নর্মাল ইনসিডেন্স। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কোনো রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে আবার সেই পথেই ফিরে আসে। যদি রশ্মিটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর না হয়ে, মনে করো আমি বলছি এইখান থেকে যাচ্ছে, সি এর মধ্য দিয়ে যাচ্ছে, এখানে পড়লো, তাহলে যে পথে গেল এই পথে গেল আবার কিন্তু সেই পথেই ফিরে আসবে। ঠিক আছে, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। বক্রতা কেন্দ্রগামী রশ্মি প্রতিফলনের পর আবার সেই পথেই ফিরে আসবে। এরপর হচ্ছে 4 নম্বর, যেটা দেখে নাও। বলছে প্রধান অক্ষের সঙ্গে থিটা কোণ করে রশ্মি মেরুতে আপতিত হলে থিটা কোণ করেই প্রতিফলিত হবে। যেমন ধরো এই হচ্ছে একটা কনকেভ মিরর, তাহলে কি হচ্ছে এখানে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে পোল। আমি বললাম যে এখানে একটা এইরকম কোণ থিটা কোণ করে, এই যে থিটা অ্যাঙ্গেলে একটা রশ্মি এখানে আপতিত হলো। তাহলে বুঝতেই পারছি যে যদি এখানে আমি পরবর্তী রশ্মিটা কেমন কোন দিকে যাবে সেটা দেখতে চাই, তাহলে কি করতে হবে? আমার এখানে এই পি পয়েন্টে একটা নর্মাল টানতে হবে। তো নর্মাল কোনটা? প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে নর্মাল, তাই তো? এটাই নর্মাল। তাহলে সেক্ষেত্রে প্রতিফলনের সূত্র অ্যাপ্লাই করলে পরে এই যে থিটা কোণ করে পড়ছে, তাহলে ঠিক থিটা কোণ করে এই রশ্মি বেরিয়ে যাবে, সেম কোণ হবে থিটা, রশ্মি দিকে চলে আসবে। এটাকে বলা হয় অবলিক ইনসিডেন্সও বলা হয় অনেক সময়। তাহলে এই 4টে তোমার রুলস মনে রাখতে হবে। তো 4টেই সবসময় একসাথে প্রয়োগ হবে না, মিনিমাম যদি কোনো বস্তুর রেখাচিত্র আঁকতে হয় তো কম করে আমাকে 2টো রশ্মি নিতে হবে, মিনিমাম 2টো রে নিতে হবে। ঠিক আছে, 2টো রে নিতে হবে, তবেই আমরা তার ইমেজটা ফর্ম করতে পারবো উইথ রে ডায়াগ্রাম। ঠিক আছে, রে ডায়াগ্রামের সাহায্যে ইমেজ ফর্মেশন বলা হয়। তো এখন আমরা যে রুলস শিখলাম ফর রে ডায়াগ্রাম করার জন্য, তো সেটা একটুখানি জাস্ট একটু ব্যাখ্যাটা দেখে নিই, অ্যাপ্লাই করে দেখে নিই। তো প্রথমে আমরা করি কনকেভ মিররের জন্য। কনকেভ মিরর, তো দেখো কনকেভ মিরর যদি নিই এখানে একটা, এটা কনকেভ মিরর, এগুলো কনকেভ মিরর। এই হচ্ছে মনে করো পোল, তাহলে আমরা এটা হচ্ছে পোল পি, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে আমার পিছনে দিকে বাড়িয়ে রেখেছি। তো এর সেন্টার অফ কার্ভেচার মনে করো এখানে হচ্ছে সি, আর যদি স্মল অ্যাপারচার হয় তো ঠিক মাঝখানে হবে ফোকাস, যদি স্মল অ্যাপারচার হয়, ছোট মিরর হয়। তো এখানে মনে করো একটা এক্সটেন্ডেড বডি রয়েছে, এইরকম বডি রয়েছে। তাহলে তার আমি ইমেজ ফর্ম করতে চাইছি উইথ রে ডায়াগ্রাম। আমি বলেছি যে মিনিমাম 2টো রশ্মি নিতে হবে। তো রশ্মিগুলো কোত্থেকে নেবো? দেখি একটা রশ্মি দিয়ে এখান থেকে নিই, এই টপ থেকে রশ্মি নিচ্ছি। প্রথম রশ্মি নিলাম প্যারালাল, ঠিক আছে, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে
এইখানে কি হচ্ছে, রিফ্লেকশন হবে। তো রিফ্লেকশন হতে গেলে আমায় কি করতে হবে, রুলস অ্যাপ্লাই করতে হবে, তাই তো। এখন আমরা রিফ্লেকশনের যে রুলস, এখান থেকে নর্মাল টেনে নিয়ে তার সঙ্গে অ্যাঙ্গেল করে নিয়ে সেম অ্যাঙ্গেল করে দিকে রিফ্লেকশন হবে, সেটা করছি না। আমরা এবার রুলস অ্যাপ্লাই করছি সরাসরি। তো রুলস অ্যাপ্লাই করলে পরে কি হবে, এটা তাহলে এখানে আমরা সরাসরি রুলস অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রথম যে রুলটা আমরা দেখেছি যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আপতিত হয় একটা মিররে, কার্ভ মিরর, কিন্তু কার্ভ বক্র মিরর, বক্র দর্পণ, তাহলে কি হবে, আফটার ডিফ্লেকশন সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ এই রশ্মিগুলো ফোকাসের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তাহলে একটা রশ্মি আমি পেয়ে গেছি, তার রিফ্লেকশন কি হলো, পেয়ে গেলাম। আমি এখান থেকে আরো একটা রশ্মি নেবো, সেই রশ্মিটা আমি এখান থেকে নিচ্ছি, এই পয়েন্ট থেকে। এইটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট সোর্স থেকে কি হয়, আলো চারিদিকে ছড়ায়, চারিদিকে ছড়ায়। তার থেকে যে রশ্মিটা প্যারালাল হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়েছি, একটা রশ্মি নিলাম যেটা দেখো আমার সি ফাঁকা আছে, যেটা পাসিং থ্রু সি এখানে আপতিত হলো। তাহলে পাসিং থ্রু সি, সেন্টার অফ কার্ভেচার, তাহলে কি হবে, যদি সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যায় তাহলে সেটা আবার সেই পথেই ফিরে আসে। এটা আমাদের 3 নম্বর রুলসটা বলেছে, যে পথে যাচ্ছে আবার সেই পথেই ফিরে আসবে, সেই পথেই ফিরে এলো। তাহলে দেখো এইগুলো হচ্ছে আপতিত রশ্মি, আর রিফ্লেক্টেড রেজ গুলো কোনগুলো, রিফ্লেক্টেড হচ্ছে এইটা আর এইটা। তো রিফ্লেক্টেড রে গুলো যেখানে ছেদ করবে সেই পয়েন্টটা হবে এই পয়েন্টের ইমেজ। তাহলে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দাও, কোথায়, অন প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে সেটা হয়ে যাবে আমার এই যে ইমেজটা, আমার এই টপটা এখানে চলে আসছে, এই বেসটা এখানে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা রেড একটা অঙ্কন করতে পারবো। দেখতে পাচ্ছ এখানে ইমেজের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, তাই তো। তাহলে ইমেজটা সংকুচিত হচ্ছে, বস্তুর থেকে আকারে ছোট। এবং দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে আছে বস্তু আর নিচের দিকে আছে ইমেজ, উল্টে গেছে, ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে, একে বলা হয় অবশিষ্ট প্রতিবিম্ব, ঠিক আছে। এটা হচ্ছে ফর কনকেভ মিরর। যদি কনভেক্স নেওয়া হয়, যদি কনভেক্স মিরর নেওয়া হয় তাহলে আমরা দেখি কি হবে, কিভাবে করব। দেখো কনভেক্স মিরর নিচ্ছি কিনা একটা, এই কনভেক্স মিরর নেওয়া হয়েছে, এটা কনভেক্স মিরর। তাহলে এইখানে হচ্ছে এর সেন্টার অফ কার্ভেচার কোন দিকে হবে, বুঝতেই পারছি এদিকে হবে। যদি এখানে সেন্টার অফ কার্ভেচার হয় সি, সেন্টার অফ কার্ভেচার এদিকে হচ্ছে সি, ঠিক এইখানে মাঝখানে হবে এফ, ফোকাস। তাহলে আমার কাছে মনে করো এদিকে একটা বস্তু রয়েছে, এখানে এক্সটেন্ডেড বডি রয়েছে, বড় করে আঁকছি ছবিটা। তাহলে ঠিক আগের মতনই করব। এটা হচ্ছে পোল, সেইখান থেকে আমরা এই যে দুটো রশ্মি নিতে হবে, একটা রশ্মি নিলাম প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে কি হবে এক্ষেত্রে, বস্তুটা ছোট করি, ছবিটা সুন্দর হবে। এই হচ্ছে একটা বস্তু, তাহলে এইখান থেকে একটা রশ্মি যাচ্ছে, তোমরা স্কেল নিয়ে আঁকতে পারো, পরিষ্কার ছবি হবে।
প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এক্ষেত্রে কি হয়, তখন ছবি দেখালাম আমি যে আফটার রিফ্লেকশন মনে হবে যেন কামিং ফ্রম ফোকাস, তাহলে রিফ্লেকশন হয়ে রশ্মিটা দিকে চলে যাবে। আমি এখানে আর কিন্তু লজ অফ রিফ্লেকশন অ্যাপ্লাই করে করছি না, একদম রুলসটা অ্যাপ্লাই করে দিচ্ছি। খেয়াল করো, এই চলে যাচ্ছে রশ্মিটা, মনে হচ্ছে এফ থেকে আসছে। দেখো একটা কি নেবো, খেয়াল করে দেখো এখানে আমার সি পয়েন্ট দিয়ে রশ্মি টানা যেতে পারে, তাই তো? অর্থাৎ এখান থেকে এমন কোন রশ্মি পাবো যেটা গোয়িং টুয়ার্ডস সি পাবো, এখান থেকে নিশ্চয়ই এমন কোন রশ্মি পাবো আমি যেটা সি এর দিকে যাচ্ছে। তাহলে এইখান থেকে একটা রশ্মি যেটা সি এর দিকে যাচ্ছে, এই রশ্মিটা যাচ্ছে কোন দিকে? সি এর দিকে। তাহলে সি হচ্ছে কি? সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্রগামী যে কোনো রশ্মি আফটার রিফ্লেকশন সেই পথেই ব্যাক করে। তাহলে এই পথে যাচ্ছে, এই পথেই ব্যাক করবে, তাহলে এই পথেই ব্যাক করবে। তাহলে এক্ষেত্রে কি মনে হবে যে এই রিফ্লেক্টেড রেটা কোথা থেকে আসছে? সি থেকে আসছে। তাহলে দেখো এই ইমাজিনারি ব্যাক পিছনের যে পথগুলো, তাহলে এখান থেকে ভাবছি যে এই রশ্মিটা আসছে কোথা থেকে? এফ থেকে আসছে। আর এই রশ্মিটা কোথা থেকে আসছে? সি থেকে আসছে। অর্থাৎ তারা কোথাও ছেদ করে এসছে, দেখো এখানে ছেদ করে তারপরে এখানে এসছে, এইখানে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুটা হচ্ছে এই পয়েন্টটার ইমেজ। আর সেখান থেকে তুমি ড্রপ করো পারপেন্ডিকুলার অন প্রিন্সিপাল অ্যাক্সিস। এই যে পারপেন্ডিকুলার ড্রপ করলে অন প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে ইমাজিনারি রেজগুলো এক জায়গায় ছেদ করছে, সেইখানে এই বডিটার এই পয়েন্টের ইমেজ তৈরি হচ্ছে। অর্থাৎ বাকি আরো প্রতিটা পয়েন্ট থেকে, এই যে তুমি যদি প্রতিটা পয়েন্ট থেকে এরকম করে দুটো করে রশ্মি নাও, প্রত্যেকটা পয়েন্ট থেকে রশ্মি নাও, তাহলে প্রতিটা পয়েন্টের জন্য একটা করে এখানে পয়েন্ট তৈরি হবে, তাই তো? তাহলে প্রতিটা পয়েন্টের জন্য একটা করে পয়েন্ট তৈরি হবে, দিয়ে একটা গোটা ইমেজ তৈরি করবে। তাহলে প্রতিটা পয়েন্টের জন্য করার দরকার নেই, আমি উপরে একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে দেখো, তাহলে ইমেজটা ছোট হয়ে গেছে, আকারে ছোট হয়েছে, আর সাইজ ছোট হয়েছে, আর কি হয়েছে দেখো একই দিকে আছে, অর্থাৎ সমশীর্ষ। এবং দেখো এটা কিন্তু রিয়েল ইমেজ নয়, অর্থাৎ রেগুলো যখন সরাসরি ছেদ করে, বাস্তবে যখন রিয়েলি যখন ইমেজ রেসগুলো ছেদ করে ইমেজ ফর্ম করে, তখন সেটা হচ্ছে রিয়েল ইমেজ। আর যখন মনে হয় যে ছেদ করেছে, তখন আমরা বলি ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ সেখানে রিয়েলি যে রেসগুলো আছে তারা কিন্তু ছেদ করতে পারে না। তো এখানে দেখো একটা জিনিস বলে দিই এখানে, তো সাইন কনভেনশন নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, সাইন কনভেনশন আগে পড়েছি। তো সেখানে কি বলেছি আমরা, যে কোনো ডিস্টেন্স আমরা মেজার করব থেকে, পোল থেকে, ফ্রম পোল বা মেরু থেকে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমার, মনে করো এটা হচ্ছে আমার অবজেক্ট, বস্তু ও বলছি। তাহলে এখান থেকে পি থেকে ও, আমি যখন পি থেকে ওতে আসছি, তখন দেখো আমি যাচ্ছি কোন দিকে? ইন অপোজিট ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, অর্থাৎ আপতিত রশ্মি যাচ্ছে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে। আর পি থেকে ওতে আসতে গেলে আমাকে যেতে হচ্ছে তার বিপরীত দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। সেই জন্য এই যে ডিস্টেন্সটা, এটা আমার ইউ, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্সকে বলা হচ্ছে ইউ, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ, উইথ নেগেটিভ সাইন, মাইনাস ইউ।
বলেছি আগে এটা সাইন কনভেনশন, এটা আগের যে ছবিটা ছিল সেখানে তোমরা করতে পারবে। আর দেখো যখন আমরা এক্ষেত্রে দেখো ফোকাল পি থেকে এফ, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলছি আমরা ফোকাল লেন্থ এফ। এবং দেখো ইনসিডেন্ট রে কোন দিকে? ইনসিডেন্ট রে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, বস্তু আছে বাঁ দিকে, তাহলে ইনসিডেন্ট রে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। আর পি থেকে এফ এ যাওয়ার জন্য আমাকে কিন্তু সেই বাঁ দিক থেকে ডান দিক যেতে হচ্ছে, অর্থাৎ ফোকাল লেন্থটা এক্ষেত্রে হচ্ছে পজিটিভ। যদি আগের ইমেজটা খেয়াল করে দেখো, তোমরা করে দেখবে যে ফোকাল লেন্থে কিন্তু নেগেটিভ, অর্থাৎ সেক্ষেত্রে এটা মাইনাস এফ করতে হয়। এবং দেখো যদি পি থেকে সি বলি, পি থেকে সি এই যে ডিস্টেন্সটা, এটাকে বলছি আর, তাহলে এক্ষেত্রে কি হবে বুঝতেই পারছি পজিটিভ। যেহেতু আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি সিতে যাওয়ার জন্য, পি থেকে সি যাওয়ার জন্য আমাকে বাঁ দিক থেকে ডান দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এখানে আরটা হচ্ছে পজিটিভ। তার মানে আমরা ইনসিডেন্ট রের দিকেই যাচ্ছি। সাইন কনভেনশনটা একদম তৈরি রাখতে হবে। তাহলে এটাকে বলছি ইউ। এবং দেখো এখানে আরো একটা পয়েন্ট আছে, এটা বলছি আই ফর ইমেজ। তাহলে পি থেকে আই এই যে ডিস্টেন্সটা, পি থেকে আই এই যে ডিস্টেন্সটা, একে বলছি আমরা ভি, অর্থাৎ ইমেজ ডিস্টেন্সকে বলা হচ্ছে ভি, অবজেক্ট ডিস্টেন্সকে বলা হচ্ছে ইউ, উইথ প্রপার সাইন। প্রপার সাইন কোথেকে আসছে সাইন কনভেনশন থেকে। তাহলে ফর কনভেক্স মিরর ইউ হচ্ছে নেগেটিভ, ফর কনকেভ মিরর ইউ হচ্ছে নেগেটিভ। তো দেখো কনভেক্স মিররের ক্ষেত্রেও ইউটা নেগেটিভ, আর কনকেভ মিররের ক্ষেত্রেও ইউটা নেগেটিভ। ঠিক আছে, আগের ছবিটা যেমন ইমেজটা কোন দিকে ফর্ম করছিল, এদিকে অবজেক্ট ছিল আর এই দিকে ইমেজ ছিল, তাই তো? তাহলে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে ইউ, এটা নেগেটিভ, এইখান থেকে এটা ভি, এটা নেগেটিভ। আর এফটা ছিল কোন দিকে? এদিকে এফ ছিল, এফটাও নেগেটিভ। ঠিক আছে, ও এটা হচ্ছে উল্টো হয়ে গেল, আমি কনকেভ মিরর করছি, এটা ঠিক আছে। তাহলে বুঝতে হবে ডিফারেন্সটা, ইউ নেগেটিভ ফর বোথ মিরর, ভি নেগেটিভ ফর কনকেভ মিরর, বি ইজ পজিটিভ ফর কনভেক্স মিরর, এফ ইজ নেগেটিভ ফর concave mirror, F is positive for convex mirror, R is negative for concave mirror, R is positive for convex mirror. এক্ষেত্রে সবই নেগেটিভ, এক্ষেত্রে ইউটা নেগেটিভ, বাকি সব এগুলো হচ্ছে পজিটিভ। তো এরপর আমরা দেখে নেব মিররস ফর্মুলা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটু আগে দেখলাম ইউভিএফ। ইউ হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, আর এফ হচ্ছে ফোকাল লেন্থ। তো এদের যে রিলেশনশিপ সম্পর্ক, সেটাকে কিন্তু বলা হচ্ছে মিররস ফর্মুলা। সেটা কি? সেটা হলো 1/f দ্যাট ইকুয়াল টু 1/u প্লাস 1/v। 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, এটাকেই বলা হচ্ছে মিররস ফর্মুলা, বা এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি রিলেশনশিপ বিটুইন ইউ, ভি অ্যান্ড এফ। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বিভিন্ন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে বিভিন্ন প্রবলেম সলভ করা যায়। এর সুবিধা কি দেখো, যদি এর তিনটে ভ্যালু আছে এফ, ইউ এন্ড ভি, যদি এতে যে কোনো দুটো ভ্যালু পুট করতে পারো বাকিটা পেয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাজিক, যে কোনো দুটো ভ্যালু পুট করতে পারলেই বাকি দুটো কিন্তু পেয়ে যাবো আমরা। অর্থাৎ যদি কখনো আমরা
একটা মিরর ইউজ করছি, তার ফোকাল লেন্থ জানি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা ইউ যদি বলে দেয় আমাকে, তাহলে ভি পেয়ে যাবো। অর্থাৎ যদি অবজেক্ট ডিস্টেন্স বলে দেওয়া হয় যে অবজেক্টটাকে আমি এত দূরে রেখেছি, তাহলে পরে ইমেজটা ঠিক কোথায় তৈরি হবে পেয়ে যাবো। বা মনে করো কোনো তোমার কাছে কোনো একটা মিরর রয়েছে, কনকেভ মিরর বা কনভেক্স মিরর রয়েছে, তুমি তার ফোকাল লেন্থ জানো না, তাহলে সেক্ষেত্রে কী করবে, ইউ বা ভি এর ভ্যালু বসিয়ে দিলেই সেই এফ এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে যে প্রফিট বা ইউজ বলতে পারো। তো এখন আমরা এই ফর্মুলাটা দুটো লেন্সে, দুটো মিররের ক্ষেত্রেই বার করে দেখব। তো প্রথমে আমরা করব কনকেভ মিরর। ফার্স্ট হচ্ছে ফর কনকেভ মিরর। কনকেভ মিররের ক্ষেত্রে আমরা প্রথম এটা করছি, পরীক্ষায় যেটা বলবে সেটার ক্ষেত্রে করতে হবে। তো দেখো, তার জন্য আমরা এখানে একটা নিচ্ছি, কনকেভ মিরর নিলাম, কনকেভ সাইড এটা, তাহলে এইটা হচ্ছে, যদি এটা পি হয় তাহলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে এটা হলো আমার পি পোল। তো মনে করো যে আমার এখানে একটা পয়েন্ট রয়েছে, এইখানে নয়, এইখানে একটা পয়েন্ট অবজেক্ট রয়েছে, পয়েন্ট অবজেক্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস। ধরো এই ক্ষেত্রে এদিকে সি হবে, এখানে এফ হবে, ঠিক আছে। আমি কিন্তু এখনো বলিনি যে এটা আমার মিররটা বড় না ছোট, অর্থাৎ অ্যাপারচারটা কেমন বলিনি। দেখ এখানে হচ্ছে অবজেক্ট রয়েছে, তাহলে সেই অবজেক্ট থেকে আমরা একটা রশ্মি বার করছি, রশ্মি নিচ্ছি, এই রশ্মি গেল, ঠিক আছে। তো যাওয়ার পর কি হবে, রিফ্লেকশন হবে। তাহলে এইখানে আপতিত হয়েছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এটা নর্মাল টানতে হবে। নর্মাল টানতে হলে কি করতে হবে, আমাকে দেখতে হবে সি কোথায় আছে। সি মনে করো যে সিটা আমার আছে এইখানে, সি আছে, সি, এটা সি পয়েন্ট। তাহলে সি থেকে আমি একটা, সি থেকে এই ইনসিডেন্ট পয়েন্ট পর্যন্ত তুমি একটা লাইন টেনে না, টান টেনে দাও, সি থেকে ইনসিডেন্ট পয়েন্ট পর লাইন টানলাম। ধরো এটা বলছি আমি এম, এই ইনসিডেন্ট পয়েন্টটা কিন্তু বলছি এম। তাহলে সিএম হচ্ছে নর্মাল অ্যাট দি পয়েন্ট এম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, অর্থাৎ ও এম সি, এই যে অ্যাঙ্গেল ও এম সি দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। এটা কি বলছি, থিটা। ওএমসি হচ্ছে থিটা। তাহলে কি হবে, ফর রিফ্লেকশনের সূত্র অনুযায়ী ঠিক থিটা কোণ করেই আবার রশ্মিটা এখানে রিফ্লেক্ট হবে, এইভাবে চলে আসবে এই যে অ্যাঙ্গেলটা। অর্থাৎ যদি এখানে বলি আমরা, তাহলে দেখো ইমেজটা ফর্ম করছে কোথায়, দেখো পয়েন্ট অবজেক্ট, এখান থেকে দুটো রশ্মি নিতে হবে তোমাকে। তো একটা রশ্মি আমি নিলাম, এইভাবে গেল এখানে, দিয়ে থিটা কোণ এখানে পড়লো, থিটা অ্যাঙ্গেল করে রিফ্লেক্ট হলো, দিয়ে এইভাবে চলে আসছে। আর একটা রশ্মি হচ্ছে দেখো পাসিং থ্রু সি, দেখো পাসিং থ্রু সি, তাহলে কি হবে, এই পথেই যাচ্ছে, এই পথেই গেল, এখানে পড়লো মেরুতে, পড়ার পর যেহেতু এটা নর্মাল ইনসিডেন্স, আবার সেই পথেই ব্যাক করে আসবে, রুলস 3 অ্যাপ্লাই করছো, তাহলে আবার সেই পথেই ফিরে আসছে, ফিরে এলে পরে এইখানে ছেদ করছে, তাহলে এই ছেদ বিন্দুটা হচ্ছে ও বিন্দুর ইমেজ। এটা হচ্ছে আই নাম দিলাম, ইমেজ পয়েন্ট। অবজেক্ট পয়েন্ট অবজেক্ট, আর ইমেজটাও কিন্তু হলো পয়েন্ট, তাই তো। এবং অবজেক্টটা আছে কোথায়, অন প্রিন্সিপাল অ্যাক্সিস, ইমেজটাও হচ্ছে কোথায়, অন প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে
আমি বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা থিটা, আমার এই অ্যাঙ্গেলটাও থিটা, বুঝতে পারছো? অর্থাৎ সিএমআই অ্যাঙ্গেল সিএমআই দ্যাট ইজ অলসো ইকুয়াল টু থিটা। এবার দেখো আমরা এখানে এই তিনটে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এখানে একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, প্রদীপটা বড় আঁকলে সুবিধা হতো। দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা নাম দিচ্ছি আলফা। আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এর নাম দিলাম বিটা। আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল, যার নাম দিলাম গামা। তিনটা অ্যাঙ্গেল, তিনটে নাম দেখা যাচ্ছে। এম ও যদি সি বলি তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা, আর এইটা এইখানে কোণ করছে বিটা, আর এটা হচ্ছে গামা। ছবিটা বড় আঁকি তাহলে সুবিধা হবে। ছবিটা বড় করেই আঁকি দুটো। তাহলে এইটা হচ্ছে ঠিক আছে। তাহলে এইটা আমার মনে করো এইখানে আমার রয়েছে ও, এটা পি বিন্দু, ঠিক আছে। তো এখান থেকে আমি রশ্মি নিলাম একটা, এরকম নিলাম, নর্মাল ইনসিডেন্স হচ্ছে, আবার সেই পথেই ব্যাক করছে, হয়ে গেল। যেহেতু কেন হলো এটা মনে করো এর সিটা হচ্ছে এখানে সি, এটা হচ্ছে সি, আর একটা রশ্মি এখান থেকে এইভাবে গেল, এখানে পড়লো, পড়ার পর আফটার রিফ্লেকশন কি করে হচ্ছে, এই যে সি থেকে তুমি টানছো, সি থেকে তুমি রেখা টানলে এটা হচ্ছে এখানে নর্মাল, তাহলে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা। এটা থিটা হলে এটাও সেম অ্যাঙ্গেল হবে, থিটা কোণ করে রশ্মি দিকে চলে যাবে, এটাও হবে থিটা। এটা হচ্ছে ইমেজ পয়েন্ট আই, আছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একটু পরিষ্কার হচ্ছে এর থেকে। দিয়ে তুমি কি বললাম, এই অ্যাঙ্গেল নাম দিলে আলফা, এই অ্যাঙ্গেলটার নাম দিলে বিটা, আর এই অ্যাঙ্গেলটার নাম দিলে গামা, ঠিক আছে, আলফা বিটা গামা। এবার দেখো আমি এখানে ট্রায়াঙ্গেল ইউজ করছি করার জন্য, এইখানে এটা এম পয়েন্ট, এম পারপেন্ডিকুলার ড্রপ করলাম অন প্রিন্সিপাল অ্যাক্সিস ফ্রম এম, এটা হচ্ছে পি ড্যাশ। তো খেয়াল করে দেখো, এবার আমি কন্ডিশন বলছি যে আমার যে মিরর সেটা হচ্ছে স্মল অ্যাপারচার মিরর, আমরা ইউজ করছি ফর স্মল অ্যাপারচার মিরর। আমরা কাজ করব স্মল অ্যাপারচার মিরর নিয়ে, অর্থাৎ ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করছি। যদি ক্ষুদ্র হয় তাহলে দেখো পি ড্যাশ টেন্স টু পি হবে। যদি মিররটা খুব ছোট হয় তাহলে ইনসিডেন্ট রেটা প্রায় খুব কাছে চলে আসবে, তো সেক্ষেত্রে সেখান থেকে নর্মাল যদি টানা হয় সেটা অলমোস্ট পিতে চলে যাবে, ঠিক আছে। মানে যদি খুব ছোট মিরর হয় তাহলে কি মিররটাকে আমরা একটা এরকম প্লেন মিরর মতো হয়ে যাচ্ছে। যদি একটা মিরর রয়েছে সেখান থেকে খুব ছোট্ট অংশ কাটছি তাহলে কি অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পি ড্যাশটা টেন্স টু পি। এবং আর একটা জিনিস খেয়াল করে দেখো, এর আগে আমরা করেছি যে এফ ইকুয়াল টু আর বাই 2 হবে, ফোকাল লেন্থ হবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এইটা আমরা আগে করেছি ফর স্মল অ্যাপারচার মিররের ক্ষেত্রে, এটা প্রমাণও করেছি। এবং পি ড্যাশটা পিতে মার্জ করছে, ঠিক আছে। অর্থাৎ ও পি ড্যাশ যা, ও পিও তাই।
তার মানে ও পি ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু ও পি, তাই তো? যে কোনো ডিস্টেন্স তুমি পি ড্যাশ থেকে মেজার করে যা পাবে পি থেকেও তাই পাবে, সেম। অর্থাৎ ইউ এর ভ্যালু সেম থাকছে, ভি হচ্ছে এটা, সেটা পি থেকে মাপি আমরা। তাহলে আই পি ইকুয়াল টু ভি বা আই পি ড্যাশ ইকুয়াল টু ভি, দুটো সমান। তাহলে এখানে দেখো, যদি আমরা একটা কি পেলাম, একটা ট্রায়াঙ্গেল পেয়েছি। তো এই ট্রায়াঙ্গেলে আমরা যদি ট্যান আলফা লিখি, ট্যান আলফার ভ্যালু কত? ট্যান আলফা আমি এখানে করি। তো ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে, আমি এই হাইটটাকে এম থেকে পি ড্যাশ, এই হাইটটাকে বলছি এইচ। তো ট্যান আলফা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে পি ড্যাশ এম অর্থাৎ এইচ, লম্ব বাই ভূমি কত হচ্ছে? ও পি ড্যাশ আর ওপি তো সেম। তো দেখো এই ও থেকে পি ড্যাশ বা ও থেকে পি, এইটা ও থেকে পি যেটা, এটা হচ্ছে আমার কি? ইউ মাইনাস ইউ, তাই তো? ও থেকে পি ড্যাশ বা ও থেকে পি সেম, অর্থাৎ মাইনাস ইউ। আর সি থেকে পি, এটা কি হবে? মাইনাস আর, আর আই থেকে পি, আই মানে এইখানে এইখান থেকে এই ডিস্টেন্সটা, সেটা কি? সেটা হচ্ছে মাইনাস ইউ, এটা মাইনাস আর কিন্তু, হ্যাঁ মাইনাস আর, এটা হচ্ছে মাইনাস ভি, ঠিক আছে? মাইনাস ইউ মাইনাস আর মাইনাস ভি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? লম্ব বাই ভূমি হচ্ছে ওপি মানে হচ্ছে মাইনাস ইউ, আলফার ক্ষেত্রে এটা মাইনাস ইউ হবে, ঠিক আছে? tan বিটা দ্যাট ইকুয়াল টু এইচ বাই, tan বিটা এইচ বাই সি থেকে পি, কতটা? সি থেকে পি হচ্ছে মাইনাস আর, আর tan গামা দ্যাট ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এইটা, অর্থাৎ মাইনাস ভি, ঠিক আছে? তো এবার দেখো, যদি আলফা, যেহেতু মিররটা খুব ছোট, তাহলে আলফা বিটা গামা তাদের ভ্যালু খুব ছোট হবে। যদি ছোট হয় তাহলে ট্যান আলফা ইকুয়াল টু আলফা লিখতে পারি, তাই তো? ট্যান বিটা ইকুয়াল টু বিটা, আর ট্যান গামা ইকুয়াল টু গামা, ঠিক আছে? তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা, আমি এদিকে লিখতে পারি বিটা, আর এটা গামা লিখতে পারি। তাহলে আলফার জায়গায় এইচ বাই মাইনাস ইউ, বিটার জায়গায় এইচ বাই মাইনাস আর গামার জায়গায় এইচ বাই ভি লিখতে পারি। এবার দেখো, আমরা যদি এখানে এই ত্রিভুজটা নিই, অর্থাৎ দেখো প্রথমে নিচ্ছি সি থাকবে ও সি এম বা ও এম সি, এই যে ট্রায়াঙ্গেল, ফার্স্ট আমরা নিচ্ছি ট্রায়াঙ্গেল ও এম সি। তো এখানে দেখো ট্রায়াঙ্গেল ও এম সি, যদি আমি এখানে আঁকি ছবিটা, দেখো ও এম সি দেখতে কেমন হবে?
এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে সি। আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা কি জানি যে বহিস্থ কোণ তাহলে কোনটা, এটা বিটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, ইজি লিখতে পারি। তাহলে এইখান থেকে ট্রায়াঙ্গেল ওএমসি থেকে আমরা পাচ্ছি কি পাবো, যে বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, ইকুয়েশন নম্বর 1 বোঝা গেল। বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, ইকুয়েশন নম্বর 1। এবার দেখো, এবারে আমরা এখানে CMI একটা সি কমন নিচ্ছি দুটো ক্ষেত্রেই, একবার ও দিয়ে একবার আই দিয়ে, ঠিক আছে। এবার ও থাকবে না, আই থাকবে ত্রিভুজটার মধ্যে। তাহলে CMI, তাহলে ট্রায়াঙ্গেল CMI এখান থেকে পাই ট্রায়াঙ্গেল CMI। এই ছবিটা আমি আঁকতে চাই CMI, তো মনে করো ছবিটা কেমন হবে, CMI তাহলে এটা হচ্ছে সি, এটা হলো এম, এটা হলো আই। এই অ্যাঙ্গেলটা কত আছে গামা, এই অ্যাঙ্গেলটা কত আছে বিটা, আর ছবি বলছে আমরা দেখো এটা থিটা, তাই তো থিটা। তাহলে একই ব্যাপার বুঝতে পারছো যে গামা ইকুয়াল টু কি হবে, বিটা প্লাস থিটা, গামা ইকুয়াল টু বিটা প্লাস থিটা। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2 কি করব, এখান থেকে থিটা কমন আছে দুটোতেই, তার জন্য আমরা থিটাটাকে বাদ দেওয়ার জন্য দুটোকে বিয়োগ করে দিচ্ছি। মনে করো তাহলে 1 - 2 এই করে দিচ্ছি, 1 - 2 করে পাই কি পাবো, তাহলে বিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, আর এটা হচ্ছে গামা ইকুয়াল টু বিটা প্লাস থিটা। দুটো মাইনাস করে দাও, মাইনাস মাইনাস, তাহলে এখানে পাচ্ছি বিটা মাইনাস গামা ইকুয়াল টু আলফা মাইনাস বিটা, আর এটা কেটে গেল। তাহলে এখানে বিটা বাঁ দিকে আসছে, অর্থাৎ 2 বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা, 2 বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা। এটা হলো ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 3 হলো এটা। তো তাহলে এখানে আমরা বিটা আলফা আর গামার সম্পর্ক পেয়ে গেছি, এতে আমরা পুট করব আলফা বিটা গামার ভ্যালুগুলো। তাহলে কি হচ্ছে 2 ইন্টু বিটার জায়গায় কি বসবে, h বাই মাইনাস আর ইকুয়াল টু আলফার জায়গায় h বাই মাইনাস ইউ প্লাস গামা এর জায়গায় বসবে h বাই মাইনাস ভি। দেখো সবগুলোর মধ্যেই কিন্তু বাঁ দিকে প্রতিটা পদ আর ডান দিকে প্রতিটা পদের মধ্যে h রয়েছে, তাহলে h কেটে যাচ্ছে, এখান থেকে h কেটে যাচ্ছে, প্রতিটা পদে মাইনাস সাইন কেটে যাচ্ছে,
আর এই টুটাকে নিচে লিখলাম, অর্থাৎ 1/r/2 ইকুয়াল টু 1/u প্লাস 1/v হয়েছে। r/2 এর ভ্যালু কত? f, তাহলে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এটা হলো আমাদের মিররস ফর্মুলা ফর কনকেভ মিরর। এরপর আমরা করব কনভেক্স মিররের ক্ষেত্রে মিররস ফর্মুলা বার করব, অর্থাৎ যেটা আমরা বার করলাম আগেতে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, এটা বার করব। তো তার জন্য আমরা প্রথমে একটা কনভেক্স মিরর নিচ্ছি। এখানে কনভেক্স মিরর, তার হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমার এখন এইখানে একটা অ্যাক্সিসের উপর অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট রয়েছে ও, আর এটা হলো আমার পোল বা মেরু পি। তাহলে দেখো ও থেকে একটা রশ্মি নিচ্ছি যেটা যাচ্ছে অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এই রশ্মিটা দেখো যাচ্ছে কোন দিকে? যদি এদিকে এর সেন্টার অফ কার্ভেচার যদি এখানে ধরি আমরা, সেন্টার অফ কার্ভেচার সি, তাহলে যাচ্ছে টুয়ার্ডস সি। তাহলে কি হবে? সেটা আবার সেই পথেই ফিরে আসবে, সেই পথেই ফিরে আসবে, অর্থাৎ মনে হবে এটা আসছে এদিক দিয়ে। আর এখান থেকে তুমি একটা রশ্মি নাও যেটা এখানে ছেদ করছে, এই পয়েন্টটাকে আমরা বলছি এম পয়েন্ট। এম ইনসিডেন্ট হলো। তাহলে আমি যদি এখানে একটা এরকম সি নর্মাল টানতে চাই, তো সি থেকে নর্মাল টানবো, সি থেকে জুড়ে দেবো, নর্মাল হয়ে যাবে। দিয়ে দেখো, তাহলে এইটা হচ্ছে আমার নর্মাল, আমি নাম দিতে পারি এন। এন এম এন হচ্ছে নর্মাল অ্যাট এম। তাহলে এখানে কি হবে বুঝতে পারছো যে এই কোণটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এখানে থিটা অ্যাঙ্গেল করে এই রশ্মিটা এদিকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। অর্থাৎ এই রশ্মিটা মনে হচ্ছে কোথা থেকে আসছে, তাহলে এই রশ্মির পথটাকে পিছন দিকে বাড়িয়ে দিলাম, মনে হচ্ছে এইখান থেকে আসছে। তাহলে দেখো এই যে এই রিফ্লেক্টেড রে আর এই রিফ্লেক্টেড রে, তাদের যে ইমাজিনারি যে পাথটা, সেই ইমাজিনারি পাথটা ছেদ করছে এখানে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার ইমেজ তৈরি হবে, এখানে ইমেজ আই তৈরি হবে। বুঝে গেল? অবজেক্ট ছিল, আমি তার ইমেজ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করছি, এম থেকে পারপেন্ডিকুলার ড্রপ করছি, এম থেকে পারপেন্ডিকুলার ড্রপ করছি এখানে। এটা হচ্ছে পি ড্যাশ, আগের মতনই করলাম। এবং এই যে হাইটটা এম পি ড্যাশ, এম পি ড্যাশ, এটাকে বলছি আমরা মনে করো এইচ। এইচ অর্থাৎ এম পি ড্যাশ ইকুয়াল টু এম পি ইকুয়াল টু এইচ। কেন? এটা ইন কেস অফ স্মল অ্যাপারচার মিরর,
আমরা এখানে স্মল অ্যাপারচার মিরর নিয়েছি, তাহলে সেক্ষেত্রে এমপি ড্যাশ ইকুয়াল টু এমপি ইকুয়াল টু এইচ। ঠিক আছে, মানে এটা অলমোস্ট এটা কার্ভ না হয়ে একটা স্ট্রেট লাইন ভাবতে পারি এমপিটাকে। এবার দেখো এখানে আমরা এই কোণটাকে নাম দিলাম আলফা, আলফা এইটা আলফা আগের মতনই। এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এটা বিটা, আর এই অ্যাঙ্গেলটা বলছি গামা। আলফা বিটা গামা পরপর নাম দিয়ে দিলাম, আলফা বিটা গামা। তো দেখো আগের ছবিটা খেয়াল করে দেখো, ট্রায়াঙ্গেল গুলো ছিল একই সাইডে। এবার দেখো ট্রায়াঙ্গেল একদিকে একটা আছে আর উল্টো দিকে দুটো আছে, কিন্তু এইচটা কমন আছে দুটোতেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা এক্ষেত্রে যেটা হয় আগে আমরা লিখেছিলাম এফ ইকুয়াল টু ফর স্মল অ্যাপারচার মিরর এফ ইকুয়াল টু r/2 হবে, আর পি ড্যাশ টেন্স টু পি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, চিত্র থেকে কি পাচ্ছি, tan আলফা ইকুয়াল টু h বাই ও পি ড্যাশ বা ওপি। তো এই ও থেকে পি কত হবে, মাইনাস ইউ, ভ্যালু কত মাইনাস ইউ। ঠিক আছে, মাইনাস ইউ। আর এইখান থেকে অর্থাৎ পি থেকে আই, এটা হলো আমার অনলি ভি, আদার হলো ভি। আর পি থেকে সি এটা হচ্ছে অনলি আর প্লাস আর। ঠিক আছে, ব্র্যাকেট দিলাম এই জন্য সাইনগুলো বোঝানোর জন্য, মাইনাস আছে বলে এটা প্লাস প্লাস। তাহলে tan আলফা ইকুয়াল টু দেখতে পাচ্ছি h বাই মাইনাস ইউ, লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ইকুয়াল টু আলফা লিখতে পারি, যেহেতু tan আলফা ইকুয়াল টু আলফা when আলফা ইজ ভেরি স্মল। এবার tan বিটা আগের মতনই ওবিতে, আবার এখানটা h বাই দেখো tan বিটা। তো tan বিটা কোথা থেকে আসবে, কোন ট্রায়াঙ্গেল থেকে আসবে? ঠিক আছে, এটা এসছে কোথা থেকে, এটা এসছে ট্রায়াঙ্গেল ফ্রম ট্রায়াঙ্গেল ও পি ড্যাশ এম, ও এম পি ড্যাশ থেকে এসছে। দেখো এখানে এটা কোন ট্রায়াঙ্গেল থেকে আসবে, tan বিটা বার করছি, তো লম্ব হচ্ছে এটা, লম্ব এটা, ভূমি এটা, তাই তো। পি ড্যাশ আই বা অলমোস্ট পি ড্যাশ আই ইকুয়াল টু পি আই। পি ড্যাশ আই আর পি আই সেম, তার কারণ অ্যাপারচার খুব কম, ছোট মিরর নেওয়া হয়েছে। তাহলে h বাই ভি, এখানে খেয়াল করো ভিটা কিন্তু কি হচ্ছে, এখানে পজিটিভ, ভি হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, এখানে ভি পজিটিভ, তার কারণ লাইট রেজ আসছে কোথা দিকে, ফ্রম লেফট টু রাইট, আর আমি পি থেকে যাচ্ছি আই এ ফ্রম লেফট টু রাইট, বোথ আর ইন সেম ডিরেকশন, সেজন্য এই ভিটা পজিটিভ। দ্যাট ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি, বিটা, এটা কোথেকে পেলাম, ফ্রম ট্রায়াঙ্গেল পি ড্যাশ এম আই, পি ড্যাশ এম আই, বুঝে গেল। আর tan গামা, tan
ট্যান গামা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এই ট্রায়াঙ্গেল লম্ব ভূমি পি ড্যাশ সি মানে পিসি দ্যাট ইকুয়াল টু আর এইচ বাই আর দ্যাট ইকুয়াল টু তাহলে গামা লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল পি ড্যাশ এম সি তিনটে ট্রায়াঙ্গেল দিয়ে তিনটে অ্যাঙ্গেলের সম্পর্ক বেরোবে। এবার দেখুন এখানে আমি লিখি ফার্স্ট আমি আগে যেমন বলছিলাম তেমনই দেখো এখানে যে সিটা অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার কমন থাকবে দুটো ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে ও অবজেক্ট দিয়ে একটা ইমেজ দিয়ে। তো এখানে ট্রায়াঙ্গেল দেখো ও এম সি ট্রায়াঙ্গেল ও এম সি থেকে পাই ট্রায়াঙ্গেল ও এম সি থেকে পাই। তো ও এম সি ছবিটা কেন আঁকি বুঝতে পারবে। ও এম সি দেখো ও এম সি যদি এখানে আমি করি ও এটা এম সি এই ট্রায়াঙ্গেল ও এম সি তাহলে এই ভ্যালু কত আলফা, এই ভ্যালু কত গামা, ঠিক আছে। এবং ছবি দেখো এই যে অ্যাঙ্গেলটা এইটা এই লাইনটা তাহলে এই অ্যাঙ্গেলটা এটা থিটা, ঠিক আছে। হলো এই ছবি দেখো এই যে এই লাইনটা হচ্ছে বড় করে আঁকলাম এটা দিয়ে, এটা হচ্ছে এটা ও এম এটা হচ্ছে ওসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি দেখো বহিস্থ কোণ কত থিটা, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস গামা, এটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেছে। ওএমসি থেকে এটা পাচ্ছি। এবার কি বললাম নেক্সট কি করব, সি থাকবে কিন্তু আই দিয়ে, আই পয়েন্ট দাও ইমেজ দিয়ে, এটা ও দিয়ে হলো একটা ট্রায়াঙ্গেল। এবার সি থাকবে তো সি আই এম, এম দুটোই থাকছে, তাহলে হচ্ছে ট্রায়াঙ্গেল আই আই এম সি, আই এম সি থেকে পাই ট্রায়াঙ্গেল আই এম সি থেকে পাই কি পাই, ছবিটা এখানে আঁকি দেখো আই এম সি আই, এই হচ্ছে আই এম সি, এটা সি এটা আই এটা এম। তাহলে এটা এদিকে বাড়ালাম তার কারণ বিটা এখানে আছে, বিটা এটা বিটা আর এটা গামা হয়েছে। এই ছবি দেখো যে তোমার দেখো এই যে লাইনটা, এই একটা লাইন আর এই লাইন এরা ক্রস করছে এরকম, তাই তো এরকম লাইন আছে একটা, এরকম আছে, এটা থিটা হলে এটাও থিটা হবে, যদি এটা থিটা হয় তাহলে এইটাও থিটা হবে, তাই তো বিপরীত কোণ সমান হবে। তাহলে এটা থিটা হলে থিটা হচ্ছে এটাও,
অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? যদি থিটা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা থিটা বলে এটা থিটা হবে নর্মাল, যেহেতু যে এই রেখাটা আছে আর এইটা এটা ক্রস করছে, তাহলে এইটা একটা বিপরীত কোণ, এটা থিটা থিটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বহিস্থ কোণ হচ্ছে বিটা, বিটা ইকুয়াল টু থিটা প্লাস গামা, ইকুয়েশন নাম্বার 2 হলো। তাহলে আমি এই ছবিটাকে মুছে দিচ্ছি এগুলো। এবার দেখুন ইকুয়েশন নম্বর 1 and 2 তে থিটা কমন আছে, তাহলে আমরা থিটার ভ্যালু এখানে পুট করে দিই। 1 নম্বর থেকে থিটার ভ্যালু 2 নম্বরে পুট করে দিচ্ছি। অতএব বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, থিটার জায়গায় আলফা প্লাস গামা প্লাস গামা। অতএব বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস 2 গামা। এটা হলো ইকুয়েশন নাম্বার 3। এখানে আমরা পুট করবো এবার আলফা বিটা এবং গামার ভ্যালু, তাহলে তোমরা পেয়ে যাবে ফ্রম ইকুয়েশন 3। ফ্রম ইকুয়েশন 3 আলফা বিটা আর গামার ভ্যালু এখানে পুট করে দাও। বিটার ভ্যালু হচ্ছে h/v ইকুয়াল টু আলফার ভ্যালু হচ্ছে h/-u প্লাস 2 ইন্টু গামার ভ্যালু হচ্ছে h/r। সবকটাতে h আছে, h কেটে যাচ্ছে, তাহলে 1/v আর u ইকুয়াল টু -1/u প্লাস 1/r/2। তাহলে এখানে দেখো 1/u-টা বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে 1/u প্লাস 1/v দ্যাট ইকুয়াল টু 1/r/2 এর জায়গায় f পুট করে দিচ্ছ, অর্থাৎ 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এটা হচ্ছে আমাদের মিরর্স ফর্মুলা, তাই তো? তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে কনকেভ মিরর বা কনভেক্স মিরর দুটো ক্ষেত্রে কিন্তু মিরর ফর্মুলা কিন্তু একই। যখন ভ্যালু পুট করবে তখন তোমার উইথ সাইন কনভেনশন ভ্যালু পুট করতে হবে। যদি কখনো ইউ এর ভ্যালু মনে করো 10 সেন্টিমিটার বলছে, তাহলে এখানে যখন ভ্যালু পুট করবে -10 পুট করতে হবে। যদি কনকেভ মিরর হয় তাহলে সেক্ষেত্রে তার ফোকাল লেন্থ যদি বলে, মনে করো একটা ভ্যালু দিচ্ছে, যদি 20 সেন্টিমিটার বলে, তাহলে -20 লিখতে হবে। ফর কনকেভ মিরর কি লিখবো, -20 সেন্টিমিটার। সেক্ষেত্রে দেখবো আমরা বার করে যে ভিটা নেগেটিভ হচ্ছে। যেমন তুমি বসিয়ে দেখতে পারো, এখানে ধরো আমি এখানে ধরো বলছি যে ইউ ইকুয়াল টু বললাম যে 20 সেন্টিমিটার, ঠিক আছে? আর এফ ইকুয়াল টু বললাম 10 সেন্টিমিটার, ঠিক আছে? এটা তো আমি বলেছি, ভাষায় বলেছি। তো যখন তুমি ভ্যালু পুট করবে ফর কনকেভ মিরর যদি হয়, তাহলে 1 কি হবে, 1/u ফর কনকেভ মিরর বলছি, তাহলে 1/u, তাহলে 1/-20 প্লাস 1/ভিটা বার করতে হবে ইকুয়াল টু 1/-10 এরকম পুট করতে হবে। তাহলে 1/v ইকুয়াল টু -1/10 প্লাস 1/20 ইকুয়াল টু, বুঝে গেল?
এটা উপরে গেল প্লাস হয়ে গেল, লসাগু করে 20 হচ্ছে -2 + 1 অর্থাৎ -1/20। তাহলে ভি কত হচ্ছে? ভি সমান -20। বুঝা গেল? এটা হচ্ছে ফর কনকেভ মিরর। যদি এটাই আমরা কনভেক্স মিররের ক্ষেত্রে করি, কনভেক্স মিরর, তাহলে দেখো আমি এখানে দেখাচ্ছি, যদি কনভেক্স মিররের ক্ষেত্রে করি তাহলে কি বেরোচ্ছে? ফর কনভেক্স, যদি কনভেক্স নিই, কনভেক্স মিরর, তাহলে U20 বলেছে, তাহলে 1/, ইউটা অলওয়েজ নেগেটিভ আছে, ফর কনকেভের ক্ষেত্রেও নেগেটিভ আর কনভেক্সের ক্ষেত্রেও নেগেটিভ। তাহলে 1/-20 প্লাস 1/vটা বার করতে হবে, আর 1/fটা হচ্ছে পজিটিভ, তাহলে হচ্ছে 10। তাহলে দেখো 1/v ইকুয়াল টু 1/10 প্লাস 1/20 ইকুয়াল টু হচ্ছে 22 + 1। তাহলে 1/v ইকুয়াল টু 3/20, তাহলে v ইকুয়াল টু 20/3। সম্পূর্ণ আলাদা হলো, প্লাস হলো এবং 20/3 হলো। ঠিক আছে? এরকম অঙ্ক করার সময় আমরা উইথ সাইন কনভেনশন ভ্যালুগুলো পুট করব। ভাষায় ডিস্টেন্সগুলো বলা থাকবে, লেখার সময় আমরা কি করতে পারি? এরকম সাইনগুলো বসিয়ে নিতে পারি। ইউ সমান -20, এফ সমান -10, যেগুলো দেওয়া থাকবে সেগুলো। এটা হচ্ছে কনকেভ মিররের ক্ষেত্রে। আর যখন কনভেক্স মিররের ক্ষেত্রে করব তখন ইউ বললে ইউ সমান -20 এরকম পুট করলাম, এফ সমান কত প্লাস থাকবে অর্থাৎ 10, অনলি 10, এরকমভাবে পুট করতে হবে। এবং অবশ্যই কিন্তু এগুলো যদি এটা সেমি থাকে, যদি মিটারে থাকে, তো এটাকে সেন্টিমিটার করে নিতে হবে, অর্থাৎ একই ইউনিট নিয়ে কাজ করতে হবে। এটা তোমরা আগে জানো। আচ্ছা, এবার তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে রাসায়নিক গণনা। তো এর আগে তোমাদের ভ্যালেন্সি, কেমিক্যাল রিয়াকশন, ব্যালেন্সিং কীভাবে করতে হবে সবই বলেছি। তো সেইগুলো একটু কাজে লাগবে এখানে। তো দেখো এখানে কোশ্চেনে বলেছে যে 130 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন STP-তে কত? তাহলে দেওয়া আছে গ্রামে আর উত্তর চাইছে আয়তন। তো আমরা দেখো, এবং দেখো ব্র্যাকেটে যে বলছিলাম দেওয়া থাকবে যে পারমাণবিক ভরগুলো দেওয়া থাকবে, যেমন জিঙ্কের দেওয়া আছে 65। তাহলে প্রথমে আমরা দেখিনি, প্রথমে আমরা কি করব?